2022। আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে ব্রেন স্ট্রোক পার্ট 1। তো এই ব্রেন স্ট্রোক নিয়ে স্যার আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ হামিউদ্দিন। তো স্যারকে আমি অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আর সকলের কাছে রিকোয়েস্ট থাকবে কেউ যেন অযথা আনমিউট না হন আর ভিডিও অফ করে রাখবেন। তো স্যারের পরিচিতি আর নতুন করে দেওয়ার নেই, স্যার আমাদের খুব সুন্দরভাবে সহজভাবে আমাদেরকে এই আলোচনাগুলো উপহার দেন। স্যারের আলোচনা খুবই ভালো লাগে। তো আমি স্যারকে অনুরোধ করছি আজকে ক্লাস শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হোমিও দর্পণ গ্রুপের আজকের এই রাতের সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত স্যার এবং শিক্ষার্থীবৃন্দ, ডক্টর বৃন্দ, সবাইকে আজকের আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা ধারাবাহিক নার্ভাস সিস্টেমের 3টে ক্লাস শেষ করলাম। আজকে 4র্থ ক্লাস। আমরা আজকে একটা ডিজিজ বেস ডিসকাশন করব এবং যে ডিজিজটা নিয়ে আলোচনা করব এটা আপনাদের সবার ডিজিজ সম্পর্কে কম বেশি সবাই জানেন এবং বর্তমান সময়ে ওয়ার্ল্ড লিডিং কজ অফ ডেথ, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যায় যদি আমি জিজ্ঞেস করি কোন রোগে, আপনারা হয়তো বলবেন অনেকেই স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোক নাম্বার 1 কজ অফ ডেথ না হলেও এটা এখন আছে নাম্বার 3 কজ অফ ডেথের মধ্যে। নাম্বার 3 হচ্ছে স্ট্রোক। তো আমি এরকম একটি গুরুত্বপূর্ণ ডিজিজ সম্পর্কে আজকে ডিসকাশনের শুরুতে সবার কাছে অনুরোধ করব, একটু কঠিন আলোচনা হলেও আমরা সহজ করে বলার চেষ্টা করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন লিখে রাখবেন অথবা মেসেজ বক্সে আপনারা কোশ্চেনটা করে রেখে দিবেন। পাশাপাশি আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, এই আশাবাদ রেখে আমি আমার সামনে আলোচনা শুরু করছি। আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই, 2টি ইম্পর্টেন্ট টার্মস যেগুলো আজকের সাথে খুবই রিলেটেড, থ্রম্বোসিস অ্যান্ড এম্বোলিজম। আমি এই 2টি টার্ম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়েই স্ট্রোক নিয়ে আলোচনা করব। স্ট্রোক কি, কেন হয়, কাদের বেশি হয়, বাংলাদেশে স্ট্রোক কি কারণে হয়, কয় ধরনের স্ট্রোক আছে, স্ট্রোকের লক্ষণগুলো কি কি জটিলতা হতে পারে এবং আমরা কিভাবে স্ট্রোককে প্রিভেন্ট করতে পারি, কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা স্ট্রোককে মেইনলি বুঝতে পারি। এছাড়া এর বাহিরে ট্রিটমেন্ট পার্ট এবং কমপ্লিট ম্যানেজমেন্ট পার্টটা আমরা সেকেন্ড আরেকটি আলোচনায় আমরা করব। ফুল আলোচনা আজকে করতে গেলে আমরা দেখা যাচ্ছে একটু জটিল হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। সেজন্য আমরা ট্রিটমেন্ট পার্টটা আমরা নেক্সট আরেকটা দিন ইন ডিটেলস ডিসকাস করব, যেহেতু আমাদের ওই পার্টটা বেশি প্রয়োজন। সো আমরা শুরু করি। থ্রম্বোসিস। হোয়াট ইজ থ্রম্বোসিস? থ্রম্বোসিস কি? আমাদেরকে অনেকের কাছেই এই টার্মটি নতুন, তারপরও সহজভাবে যদি আমি বলতে চাই, একদম সহজভাবে, যদি রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায় এটাকে বলে হচ্ছে থ্রম্বোসিস। আমরা জমাট বাঁধাকে অনেকভাবেই জানি, ব্লাড ক্লটিং, ব্লাড কোয়াগুলেটিং। হ্যাঁ, এই বিষয়গুলো যখন রক্তনালীর ভিতরে রক্তটা জমাট বেঁধে যায়, সেটা ভেইন হোক, শিরা হোক অথবা ধমনী হোক, রক্ত জমাট বাঁধলেই যদি রক্ত চলাচলে বিঘ্ন সৃষ্টি করে সেটাকে আমরা বলি হচ্ছে থ্রম্বোসিস। তো রক্তনালীর ভিতরে যদি রক্ত জমাট বাঁধে তাহলে স্বাভাবিকভাবেই রক্ত চলাচল করতে পারে না, অথবা রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, সামান্য ন্যারো হয়ে রক্ত চলাচল করে, যা
এই রক্তনালী দিয়ে যে জায়গাটুকুর মধ্যে রক্ত সাপ্লাই হবে, সরবরাহ হবে শরীরের যে অংশের মধ্যে, ওই অংশের জন্য পর্যাপ্ত রক্ত না যাওয়ার কারণে ওই নির্দিষ্ট জায়গাটুকু দেখা যাচ্ছে রক্তের একটা ক্রাইসিসের মধ্যে পড়ে। বা রক্তের সাথে তো শুধু রক্ত না, রক্তের সাথে পুষ্টি যায়, শক্তি যায়, রক্তের সাথে একটা কোষ বেঁচে থাকার জন্য যত কিছু দরকার সবকিছু রক্তের মাধ্যমেই যায়। তো রক্ত যদি না যায় তাহলে একটি কোষ বেঁচে থাকতে পারে না। আর সেই নির্দিষ্ট জায়গা যখন বেঁচে থাকতে না পারা মানে হচ্ছে ওই জায়গাটুকু ড্যামেজ হয়ে যাওয়া বা ডিস্ট্রয় হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, তো নেক্রোসিস হয়ে যাওয়া, পচে যাওয়া। তো আমরা এই থ্রোম্বোসিসটা আমাদের জন্য একটা বড় প্রবলেম স্ট্রোকের পেশেন্টদের জন্য, যেটা আমরা সামনে আলোচনায় দেখব। এটা এই থ্রোম্বোসিসটা শুধু স্ট্রোকের জন্য বড় সমস্যা তা বলবো না। হার্ট অ্যাটাক, স্ট্রোক, আমাদের শরীরের যে সফট অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গানের জন্যই, প্রত্যেকটা অঙ্গের জন্যই এই থ্রোম্বোসিসটা একটা বড় সমস্যা। কারণ থ্রোম্বোসিস মানে হচ্ছে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, আর যে অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় সেই অংশটুকু নষ্ট হয়ে যায়। সেকেন্ড আরেকটা টার্ম হচ্ছে এম্বোলিজম। এম্বোলিজম, সো এম্বোলিজমও কিন্তু রক্তনালী বন্ধ হয়ে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া। তাহলে থ্রোম্বোসিস এবং এম্বোলিজম দুইটার মধ্যে একটি মিল আছে। মিল হচ্ছে দুইটার মাধ্যমে রক্তনালী বন্ধ হয়ে যায়। তবে থ্রোম্বোসিসের মাধ্যমে রক্ত জমাট বেড়ে বন্ধ হয়ে যায়, আর এম্বোলিজমের মধ্যে রক্ত জমাট না বেঁধেও নাও বাঁধতে পারে। যেমন কোনো এয়ার বাবল, আপনার সিম্পল যদি আমরা দেখা যাচ্ছে আইভি ইন্ট্রাভেনাস ইনজেকশন, আপনার ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়ার সময় আমরা সবাই জানি যে শিরার মধ্যে যে ইনজেকশন গুলো দেয় বা আপনার হচ্ছে এই ওই ইনজেকশন গুলো দেওয়ার সময় খুব ভালোভাবে সিরিঞ্জটাকে চেক করে নেয় ভিতরে কোনো বাবল আছে কিনা, এয়ার বাবল মানে বাতাসের কোনো কণিকা আছে কিনা। কেন? কারণ এই বাতাসের কণিকাটুকু যদি রক্তনালীর মাধ্যমে বা শিরার মাধ্যমে শরীরে ঢুকে যায় তাহলে এটা রক্তের সাথে ঘুরতে থাকবে, আর ঘুরতে ঘুরতে গিয়ে যখন ছোট রক্তনালী যেটাকে আমরা ক্যাপিলারি বলি ওই জায়গায় গেলে জায়গাটুকুর মধ্যে ওই বাবলটা ব্লক করে দিবে। আর ব্লক করে দিলে কি হবে? রক্ত চলাচল করতে পারবে না। যে সেম কাহিনী এখানেও হবে। তাহলে এই এয়ার বাবল হোক অথবা ফ্যাটের কোনো কণিকা হোক, যেমন হচ্ছে আমরা জানি যে আমাদের আর্টারি গুলোর মধ্যে ফ্যাট ডিপোজিট হতে পারে, আর ফ্যাট ডিপোজিট হয়ে যেটা অ্যাথারোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস তৈরি করে। একইভাবে এরকম ফ্যাট যদি রক্তনালীর মধ্যে জমে এরকম পরিস্থিতি তৈরি করে, এটা কি আমরা বলি এম্বোলিজম। অথবা কোনো ফরেন ম্যাটেরিয়াল হতে পারে, ফরেন ম্যাটেরিয়াল হতে পারে। এই ধরনের যদি কোনো প্রবলেম যদি রক্তনালীতে ঢুকে যায় তখন এম্বোলিজম প্রোডাকশন হয়। মেইন এই যে থ্রোম্বোসিস এবং এম্বোলিজম দুইটার কাজ একই, রক্তনালীকে ব্লক করে দেওয়া। আর রক্তনালী যদি বন্ধ হয়ে যায় তাহলে রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটে এবং যে নির্দিষ্ট এরিয়া রক্ত সরবরাহ করতে পারে না সেই এরিয়াটুকু নেক্রোসিস বা পচে যাওয়া শুরু হয় বা সেলগুলো ডেথ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এরপর আমরা দেখি থ্রোম্বোসিস এবং এম্বোলিজমের মধ্যে কিছু পার্থক্য আছে। থ্রোম্বোসিসটা, যাই হোক পার্থক্যগুলো আমরা ওইভাবে ডিসকাশন না করে শুধু এতটুকু বলি, থ্রোম্বোসিসটা হচ্ছে স্লোলি প্রোগ্রেস করে, আস্তে আস্তে করে রক্তনালীতে এই রক্তটা জমাট বাঁধতে পারে। আর এম্বোলিজমটা কিন্তু উইথিন শর্ট টাইমের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই হতে পারে, যেহেতু ফরেন পার্টিকেল অথবা এয়ার বাবল বা ফ্যাট এরকম যদি রক্তনালীকে ব্লক করে এটা অল্প সময়ের মধ্যেই হতে পারে। তো থ্রোম্বোসিস এম্বোলিজমের চাইতে একটু কম ডেঞ্জারাস কিন্তু লেস সিভিয়ার। কম ডেঞ্জারাস বলা যাবে না, দুইটাই ডেঞ্জারাস কিন্তু একটু লেস সিভিয়ার। এটা কিন্তু এম্বোলিজমটা মোর সিভিয়ার। তো যাই হোক, মূল কথা হচ্ছে দুইটাই সিভিয়ার, একটা কম হোক আর বেশি হোক দুইটাই আমাদের জন্য প্রবলেম, থ্রোম্বোসিস এন্ড এম্বোলিজম। আচ্ছা, এবার আমরা চলে যাই ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোকটাকে আমরা
সংক্ষিপ্তভাবে সিভিএস, সিভিএস এই নামে আমরা, সিভিএস না সরি সিভিএ, সিভিএ, সিভিএ মানে কি সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তাহলে এই সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট এই শব্দ থেকে আমরা কি বুঝতে পারি? সেরেব্রো মানে হচ্ছে ব্রেনের যে একটা, আমরা যে ব্রেনের তিনটি লোবের কথা বলছিলাম, পার্টের কথা বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে সেরেব্রাম, সেরেবেলাম এন্ড ব্রেন স্টিম। তো এই সেরেব্রো মানে হচ্ছে সেরেব্রাম, ব্রেনের সেরেব্রাম, আর ভাস্কুলার মানে হচ্ছে এই সেরেব্রামের মধ্যে যে ভেসেল বা রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলো, আর অ্যাক্সিডেন্ট মানে আপনারা বুঝতেই পারছেন। তো সেরেব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে আমাদের যে ব্রেনের সেরেব্রাম আছে ওর সেরেবেলাম, যাই হোক তার যে রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলোর অ্যাক্সিডেন্ট হলেই সেটা হবে ব্রেন স্ট্রোক। যদি আমরা এতটুকু আমরা সংক্ষিপ্তভাবে দেখি, তারপরে আমরা আরো ইন ডিটেলস একটু জানতে চাই। স্ট্রোকটা হচ্ছে বর্তমান সময়ে নাম্বার 3 লিডিং কজ অফ ডেথ। উপরের দিক থেকে যদি আমরা দেখি কোন কোন মানে তিনটি বড় কারণের মধ্যে 3 নাম্বার কারণ হচ্ছে স্ট্রোক। এবং যদি বলি যে এমন একটি রোগ আপনারা বলেন যে রোগে মানুষকে ডিসেবল করে দেয়, ডিসেবল মানে হচ্ছে সে চলাফেরা, কার্যক্ষমতা এভরিথিং নষ্ট করে দেয়, তাহলে সেটা আপনাদেরকে বলি যদি এমন একটি কারণ বলেন তাহলে আপনারা বলবেন প্রথম কারণই হচ্ছে স্ট্রোক। মানে ডিসেবিলিটির ফার্স্ট কজ স্ট্রোক, বাট লিডিং কজ অফ ডেথ, মারা যাওয়ার, মানুষ মৃত্যুর কারণগুলোর মধ্যে 3 নাম্বার কারণ হচ্ছে স্ট্রোক। স্ট্রোককে আমরা ব্রেন অ্যাটাক নামেও জানি, ব্রেন অ্যাটাক নামেও জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি সংক্ষিপ্ত আমরা বাংলায় আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই এখানে কি হয়। মেইন কারণ হচ্ছে আমাদের যে ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে ছোট ছোট রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোর মধ্যে যদি রক্ত সরবরাহ কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে 2 কারণে হতে পারে। একটা হয় রক্ত সরবরাহ, রক্তনালী ব্লক হওয়ার মাধ্যমেও হতে পারে, আরেকটা হচ্ছে রক্তনালীটা বাস্ট হয়ে যাওয়ার মাধ্যমেও হতে পারে। রক্তনালী যদি বাস্ট হয়ে যায়, ফেটে যায়, তাহলে কি হবে? রক্ত ব্রেনের যে রক্তনালীর বাহিরের যে অংশটুকু এই অংশের মধ্যে রক্ত প্রবাহিত হয়ে যাবে। আর যদি ওইভাবে রক্ত প্রবাহিত হয় রক্তনালীর বাহিরে, তখন প্রবাহিত হওয়ার পরে রক্তগুলো কি হয়ে যাবে? ক্লট হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। আর যখন এই রক্তটা জমাট বেঁধে যাবে আর তখন আমাদের ব্রেইনের যে আমাদের চেম্বারগুলো আছে এই চেম্বারগুলোর টোটাল কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। একইভাবে যদি রক্তনালী ব্লক হয়ে যায় তাহলে সেই নির্দিষ্ট জায়গায় রক্ত সাপ্লাই দিতে পারবে না, আর রক্ত সাপ্লাই দিতে না পারলে ব্রেইনের যে নিউরনগুলো আছে সেই নিউরনগুলো মারা যাবে। আর ব্রেইনের নিউরন মারা যাওয়া মানে হচ্ছে আমরা সেন্সলেস হওয়া, প্যারালাইজ হওয়া, কমায় যাওয়া, এই যে মানে বিষয়গুলো ঘটে যাওয়া। তাহলে আমি এতটুকু আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে স্ট্রোক কি। এরপর হচ্ছে যদি এক কথায় আমাকে বলেন যে আমাকে একটু এক কথায় বলেন তো স্ট্রোক কি, আমি বলবো এক কথায় স্ট্রোক হচ্ছে ব্রেইনের যে পার্টগুলো আছে ওই পার্টে রক্ত সরবরাহে কোনো কারণে ব্যাঘাত ঘটা, আর ওই ব্যাঘাত ঘটার মাধ্যমে যদি ওই পার্টগুলো রক্ত সরবরাহের অভাবে সেখানে ক্রাইসিস তৈরি হয় এবং ওই পার্টগুলোর নিউরনগুলো মারা যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোক। এরপরে আমরা দেখি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডেফিনেশন দিয়েছেন 1970 সালে, ওটাই এখনো চলছে। তারা বলছে র্যাপিডলি ডেভেলপড ক্লিনিক্যাল সায়েন্স অফ ফোকাল ডিস্টারবেন্স অফ সেরেব্রাল ফাংশন। আমাদের যে ব্রেনের ফাংশনটা আছে সেই ফাংশনটার মধ্যে খুব তড়িৎ গতিতে কোনো একটা ডিস্টারবেন্স দেখা যাওয়া, সেই ডিস্টারবেন্সটা লাস্টিং মোর দেন 24 আওয়ার্স। যদি সেই ডিস্টারবেন্সটা যদি 24 ঘন্টার বেশি দেখা যায় অথবা ওই ডিস্টারবেন্সের কারণে যদি রোগী মারা যায় এবং সেটা যদি ভাস্কুলার অরিজিন থেকে হয়, ভেসেল বা রক্তনালীর কোনো কারণে যদি তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে স্ট্রোক।
আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি যে রক্তনালী সম্পর্কিত কোনো ঘটনার জন্য যদি আমাদের ব্রেইনে কোনো অসুবিধা দেখা দেয় এবং সেটা যদি 24 ঘন্টা পর্যন্ত সাস্টেইন করে অথবা তার কারণে যদি রোগী যদি মারা যায় তাহলে সেটাকে বলবো আমরা স্ট্রোক। আচ্ছা, এরপর স্ট্রোক কি ইম্পর্টেন্ট? অবশ্যই স্ট্রোক ইম্পর্টেন্ট। আমরা যেটা বলেছি যে থার্ড লিডিং কজ অফ ডেথ এবং ডিসএবিলিটির জন্য ফার্স্ট কজ অফ ডেথ, মানে ফার্স্ট কজ। আচ্ছা, এখন বাংলাদেশে আমি একটু খোঁজার চেষ্টা করেছি যে বাংলাদেশে প্রিভ্যালেন্স অফ স্ট্রোক, স্ট্রোকের হার কেমন। আমি ইন্ডিয়ায় খুঁজতে পারি না, এই জন্য আমার ইন্ডিয়ার সম্মানিত স্যার এবং বন্ধুদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা একটু গুগলে দেখলে হয়তো পেয়ে যাবেন প্রিভ্যালেন্স অফ স্ট্রোক ইন বাংলাদেশ। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া কাছাকাছি হবে। তো বাংলাদেশে স্ট্রোকের প্রিভ্যালেন্সটা কত কত মানে কি হারে স্ট্রোক হচ্ছে? 2022 সালের নিউরোলজিক্যাল সায়েন্স একটা জার্নাল আছে, এটা 2022 সালের জুনে একটা তারা আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে দেখা গিয়েছে যে স্ট্রোক হচ্ছে টোটাল বাংলাদেশে 1000 জন মানুষের মধ্যে বর্তমানে প্রায় 12 জন মানুষের স্ট্রোক হচ্ছে। 12 জন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে 1000 মানুষের মধ্যে। আপনি এটা হিসেব করেন, 1000 মানুষ মানে হচ্ছে পুরুষ, মহিলা, বাচ্চা কাচ্চা আছে সব মিলিয়ে আর কি। কিন্তু আপনি যদি শুধু অ্যাডাল্ট পিপল যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে এই পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, মোর দ্যান 30 ইয়ার্স বা 40 ইয়ার্স বা 55 ইয়ার্স আপনার দেখা যাচ্ছে এইজ বাড়ার সাথে স্ট্রোকের রিস্কটা যেহেতু বেড়ে যায় তাহলে সেটা হচ্ছে ভিন্ন। কিন্তু আমি টোটাল পপুলেশনের কথা বলছি, আমাদের যে টোটাল জনসংখ্যা আছে এর মধ্যে প্রায় 1000 জনের মধ্যে 12 জন, মানে 100-র মধ্যে 1% মানুষ, টোটাল মানুষের মধ্যে 1% মানুষ হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়, 1%-এর বেশি। তো যেটা হচ্ছে তারা বলছে দ্য প্রিভ্যালেন্স ওয়াজ মাচ হায়ার, অনেক বেশি এই প্রিভ্যালেন্সটা এল্ডারলি পিপলের ক্ষেত্রে, এবং এল্ডারলি পিপলের সাথে মেল পপুলেশনের ক্ষেত্রে আরো বেশি। তাহলে আমরা দেখি আমাদের যে বাচ্চা কাচ্চা বাদ দিয়ে যদি শুধু মেল পপুলেশনকে ক্যালকুলেট করি তাহলে এই সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে, কারণ মহিলাদের চাইতে পুরুষের স্ট্রোকের রিস্কটা বেশি, স্ট্রোকের রিস্কটা মহিলাদের চাইতে পুরুষের বেশি থাকে। আচ্ছা, এরপরে এখানে কিছু কারণ আছে, স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর আছে, এটা আমরা সামনে আলোচনা করছি। এখন ওয়ার্ল্ড প্রিভ্যালেন্স, আমি বাংলাদেশের কথা বলছি, আর ওয়ার্ল্ড প্রিভ্যালেন্স তো আমরা বললামই, থার্ড কজ। আচ্ছা, এখন আমরা যদি দেখি স্ট্রোকের কয়টা ধরন আছে, কারণ ভিত্তিক যদি আমরা ধরনগুলো দেখি, এটিওলজিক্যাল টাইপস বলে যেটাকে, প্রথমত হচ্ছে স্ট্রোক দুই ধরনের, মেইনলি হচ্ছে স্ট্রোকটা দুই ধরনের, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক এবং হিমোরেজিক স্ট্রোক আমি এতক্ষণ যে আলোচনা করেছি সংক্ষিপ্ত আলোচনায় মোটামুটি এগুলো বলছি, তারপর আমি আবার ডিসকাস করছি। কিন্তু ইসকেমিক স্ট্রোক আর দুই নাম্বার হচ্ছে হিমোরেজিক স্ট্রোক। তাহলে ইসকেমিক স্ট্রোক কি? আমি যদি জিজ্ঞেস করি কোনো একজনকে ইসকেমিয়া কাকে বলে, তাহলে অবশ্যই আপনারা বলবেন ইসকেমিয়া মানে হচ্ছে লস অফ ব্লাড সাপ্লাই, মানে রক্ত সরবরাহে হ্যাম্পার হওয়া, রক্ত সরবরাহ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটা বা রক্ত সরবরাহ ঠিকভাবে না হওয়া। তো রক্ত সরবরাহ অথবা রক্ত সরবরাহ বন্ধ হওয়া, এই যে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মানে বিষয়, এটাকেই বলে হচ্ছে ইসকেমিয়া। তো ইসকেমিয়া হচ্ছে কোনো একটা আর্টারিতে রক্ত নালী এর মধ্যে যদি ব্লক হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা ইসকেমিক স্ট্রোক যদি আমরা একটু চিন্তা করি, ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে আর্টারিটা ব্লক হয়ে যাওয়া, আর্টারি ব্লক হওয়ার মাধ্যমে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে রক্ত সরবরাহ বন্ধ হওয়াকেই আমরা ইসকেমিক স্ট্রোক বলি। এরপর হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এখন হেমোরেজিক স্ট্রোক আপনারা অবশ্যই বলবেন হেমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ, হেমোরেজ মানে রক্তক্ষরণ। এখন আমাদের রক্তক্ষরণ বলতে ব্রেইনের যে ছোট ছোট রক্তনালীগুলো আছে
ওই রক্তনালীগুলো যদি কোনো কারণে বাস্ট হয়ে যায়, ফেটে ওইখান থেকে রক্ত লিক হয়, রক্ত প্রবাহিত হয় ব্রেইনের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলি হিমোরেজিক স্ট্রোক। আমরা বর্তমান সময়ে স্বচক্ষে যদি স্ট্রোকের রোগী আপনারা দেখেন, অনেকেই দেখবেন যে হয়তোবা সে রাত্রে ঘুমের মধ্যে স্ট্রোক করছে, অথবা হঠাৎ করে দাঁড়ানো থেকে পড়ে গেল। হ্যাঁ, পড়ে গিয়ে অনেকের দেখা যাচ্ছে মানে কান থেকে রক্ত আসছে, নাক থেকে রক্ত আসছে, মানে কান দিয়ে রক্ত আসছে, নাক দিয়ে রক্ত আসছে। তো এই যে রক্ত আসছে, মানে এই রক্তটা কিন্তু তার ব্রেইনে হিমোরেজ হয়েছে অনেক বেশি, সেখান থেকে রক্তনালী ফেটে তার কান দিয়েও রক্ত বের হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় এরকম রক্তক্ষরণ হয় না, কিন্তু পেশেন্ট স্ট্রোক করে বা ঘুরে পড়ে গেল বা সেন্সলেস হয়ে পড়ে আছে। ওই সময় আমরা হয়তো রক্তক্ষরণটা স্বচক্ষে না দেখলে হয়তো ব্রেনে তার রক্তক্ষরণ আছে, অথবা তার ব্লকড আর্টারি আছে, যে তার আর্টারিতে ব্লক বা রক্তনালীতে ব্লক আছে। আচ্ছা, এর বাহিরে আমরা যদি এগুলাকে আরেকটু ডিসকাস করতে চাই, ইসকেমিক স্ট্রোক, যে রক্ত সরবরাহ বন্ধ হওয়ার মাধ্যমে যে স্ট্রোকটা হয়, রক্ত সরবরাহ বন্ধ হওয়ার মাধ্যমে যে স্ট্রোকটা হয়, এটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। তো এটার এখানে তিন ধরনের আছে, এটা আবার তিনটে টাইপস আছে, সাবটাইপস গুলো কি? এক নাম্বার হচ্ছে TIA, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, থ্রোম্বোটিক এম্বোলিক স্ট্রোক, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তাহলে আমরা তিনটা বিষয় জানছি। আচ্ছা, এখন থ্রোম্বোটিক স্ট্রোক কি? আমি এটা থেকে শুরু করি। থ্রোম্বোটিক স্ট্রোক হচ্ছে ওই যে আমরা থ্রোম্বোসিসের কথা বলছি, যে রক্ত জমাট বেঁধে রক্তনালীকে ব্লক করে দিচ্ছে, এটা হচ্ছে থ্রোম্বোটিক স্ট্রোক। এম্বোলিক স্ট্রোক কি? রক্তনালীর মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা এয়ার বাবল বা কোনো একটা ফরেন পার্টিকেল বা কোনো একটা ফ্যাটি সাবস্টেন্স রক্তনালীর মধ্যে জমে গিয়েছে, রক্তনালীকে ব্লক করে দিচ্ছে। এই দুইটা আমরা বুঝতে পেরেছি। আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে মিনি স্ট্রোক। আমরা অনেকে জানি যে মিনি স্ট্রোক বলে একটা শব্দ আছে, যে মিনি স্ট্রোক, যে ঘুমের মধ্যে সে স্ট্রোক করছে, তার মুখটা একটু হালকা বেঁকে গিয়েছে, আমাদের কাছে আসছে। এরকম পেশেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আসে, কিন্তু মুখটা হালকা বেঁকে গিয়েছে, অথবা একটা ফেসিয়াল পালসি বলে যেটাকে, অথবা তার টোসিস, যে চোখের পাতাটি পড়ে গিয়েছে, অথবা জিভটা একটু হালকা বেঁকে গিয়েছে, কিন্তু পেশেন্টের আর সবকিছু ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে এটাও ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এই যে মিনি স্ট্রোক, একটা স্ট্রোক বা রক্তনালী, চিকন রক্তনালী কোনো একটা তার নষ্ট হয়ে গিয়েছে, সেখানে হালকা রক্তক্ষরণ হওয়ার কারণে তার এই প্রবলেমটা তৈরি হয়েছে, অথবা কোনো একটা চিকন রক্তনালীর মধ্যে রক্ত সরবরাহটা কিছু সময়ের জন্য বন্ধ ছিল, 24 ঘন্টার জন্য বন্ধ ছিল, বা 24 ঘন্টার মধ্যে এটা অটোমেটিক কারেকশন হয়ে গিয়েছে। এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হচ্ছে মিনি স্ট্রোক, এটা 24 ঘন্টার মধ্যে অটোমেটিক কারেকশন হয়ে যায়, নিজে ভালো হয়ে যায়। আর থ্রোম্বোটিক যে ইসকেমিক অ্যাটাক, এটার জন্য কিন্তু ট্রিটমেন্টের দরকার হবে। এম্বোলিক যে ইসকেমিক অ্যাটাক, এটার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন হবে। তাহলে আমরা ইসকেমিক যে স্ট্রোক, এটার তিনটা টাইপস নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা দেখি হিমোরেজিক স্ট্রোক, রক্ত, যে আমরা বলছি রক্তক্ষরণজনিত যে স্ট্রোক, এটা ইন্ট্রাসেরিব্রাল আর হচ্ছে এক্সট্রা সেরিব্রাল। ইন্ট্রাসেরিব্রাল মানে কি? সেরিব্রামের ভিতরে যদি রক্তক্ষরণ হয়, তাহলে সেটাকে আমরা বলি ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজিক স্ট্রোক। আর একটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, মানে তার ইন্ট্রাসেরিব্রাম ভেদ করে তার যে ব্রেইনের কাভারেজ আছে, আমরা যেটাকে মেনিনজেস বলি, সেই মেনিনজেসের সাবঅ্যারাকনয়েড স্পেসে রক্ত চলে গিয়েছে। তো এটাকে কিন্তু আমরা বলছি সাবঅ্যারাকনয়েড হিমোরেজিক স্ট্রোক। আরেকটি বিষয় আছে লেকুনার স্ট্রোক। লেকুনার স্ট্রোক, এটা হচ্ছে ছোট রক্তনালী খুব মানে সিরিয়াসলি যদি দেখা যাচ্ছে সেখানে রক্তক্ষরণ হয়ে তার
সেরেব্রামের মধ্যে ছোট অংশ ইনফাক্ট হয়ে যায়। ইনফাক্ট কি? ইনফাকশন হচ্ছে ওই নিউরন গুলো ড্যামেজ হয়ে যায়। ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা যদি একদম সম্পূর্ণ ড্যামেজ অকেজো হয়ে যায়, এবং আপনারা জানেন যে ব্রেনের কোষগুলো এবং হার্টের কোষগুলো এগুলো একবার যদি ড্যামেজ হয়ে যায়, এটা আর নেক্সট টাইমে অটোমেটিক প্রক্রিয়ায় কিন্তু এটা তৈরি হয় না। আমাদের হাতের একটা জায়গা যদি কেটে যায়, মাংসপেশি কেটে যায়, দেখা যায় ওই অংশের মধ্যে। আচ্ছা, আমি একটু দীপেন স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, কিন্তু একটু নয়েজ হচ্ছে পেছনে, মনে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ডে স্যার। নয়েজ হচ্ছে না? একটু আচ্ছা, আমার হচ্ছে। ফ্যানের সাউন্ড হচ্ছে, তাহলে আমি ফ্যানটা অফ করে দিচ্ছি। ওকে, একটু এক সেকেন্ড। ওকে, তাহলে আমরা ইনফাকশন শব্দটি নিয়ে কথা বলছি। ইনফাকশন হচ্ছে যে কোনো একটা সেল বা কোষ কমপ্লিট। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তো মানে একটা স্লাইড, মানে আপনার, আচ্ছা ঠিক আছে, আমি স্লোলি বলছি। তাহলে আমরা লেকুনার স্ট্রোক নিয়ে আমরা বলছি যে লেকুনার স্ট্রোক হচ্ছে, লেকুনার স্ট্রোক, এই লেকুনার স্ট্রোকটা হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে যে সেরেব্রাম আছে, সেরেব্রামের মধ্যে কোনো একটা পার্ট ইনফাকশন হয়ে যাওয়া। ইনফাকশন মানে হচ্ছে কোনো একটা পার্টের নিউরন গুলো কমপ্লিটলি ডিস্ট্রয় বা ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এটাকে আমরা বলছি লেকুনার স্ট্রোক। তো আমরা ইসকেমিক স্ট্রোক নিয়ে বলছি। ইসকেমিক স্ট্রোকের তিনটা টাইপস নিয়ে বলছি। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, যেটাকে আমরা মিনি স্ট্রোক বলছি। থ্রোম্বোটিক ইসকেমিক অ্যাটাক, যেটা থ্রোম্বোসিসের জন্য হচ্ছে, রক্ত জমাট বাঁধার মাধ্যমে হচ্ছে। এম্বোলিক স্ট্রোক, যেটা ইসকেমিক স্ট্রোক। এম্বোলিক ইসকেমিক স্ট্রোক, এটা হচ্ছে এম্বোলিজম, কোন একটা এয়ার বাবল অথবা ফ্যাটের কোন একটা কণা বা দেখা যাচ্ছে ফরেন পার্টিকেলের মাধ্যমে যদি এই রক্তনালী ব্লক হয়ে যায়, তাহলে এটা হচ্ছে এম্বোলিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোক যেটা বলছি আমরা, রক্তক্ষরণের মাধ্যমে কোন রক্ত নালীগুলো ফেটে গিয়ে রক্তক্ষরণ হওয়ার মাধ্যমে যদি হয়, তাহলে সেটা হেমোরেজিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোকটা দুইটা টাইপস, একটা বলছি ইন্ট্রাসেরেব্রাল, সেরেব্রামের ভিতরে রক্তক্ষরণটা থাকে, আর একটা হচ্ছে সেরেব্রাম থেকে রক্তক্ষরণ হয়ে এটা বাহিরের অংশেও চলে যায়, যেটাকে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলে। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ অথবা সাবঅ্যারাকনয়েড যে স্পেস আছে সেই স্পেসের মধ্যে হেমোরেজ হয়। আচ্ছা, আমরা এই স্লাইডটা শেষ করে সামনে যাই। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। আমরা আরেকটা টাইপ জানি, আরেকভাবে আমরা দেখি। আমরা প্রথম যে ক্লাসিফিকেশনটা দেখছি, এটা হচ্ছে এটিওলজিক্যাল, কারণগত দিক থেকে তিন ধরনের স্ট্রোক। আর এটা হচ্ছে ক্লিনিক্যাল, মানে হচ্ছে আমরা লক্ষণ ভিত্তিক আমরা তিন ধরনের স্ট্রোক আমরা দেখতে পারি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, যেটা 24 ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে অ্যাকিউট স্ট্রোক। অ্যাকিউট স্ট্রোক হচ্ছে খুবই, মানে ব্রেনের যে ফাংশন আছে, এই ফাংশনটা খুব তড়িৎ গতিতে নষ্ট হয়ে যায়, আর সে নষ্ট হওয়ার মাধ্যমে তার হেমিপ্লেজিয়া, মানে হেমিপ্লেজিয়া কি, শরীরের কোনো একটা সাইড, হেমিপ্লেজিয়া কি, শরীরের কোনো একটা সাইড যদি তার প্যারালাইজড হয়ে যায়, এটাকে আমরা বলি হেমিপ্লেজিয়া। সো এই হেমিপ্লেজিয়া ডেভেলপ করে। অ্যাকিউট স্ট্রোক হচ্ছে খুবই র্যাপিড পেশেন্টের সমস্যাটা তৈরি হয় এবং খুব তড়িৎ গতিতে তার শরীরের একটা সাইড তার দেখা যাচ্ছে ড্যামেজ হয়ে যায়। এবং এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রেইনে যদি ইনজুরি দেখা যায়, তার মাথার মধ্যে কেউ আঘাত করছে বা মাথা কোনো কিছুর সাথে পড়ে গিয়ে মাথার মধ্যে আঘাত লাগছে, এইভাবে যদি তার এই অ্যাকিউট স্ট্রোকটা বিশেষ করে দেখা যায়। আর প্রগ্রেসিং স্ট্রোক, একবার স্ট্রোক করার পরে সেটা প্রগ্রেস করে আস্তে আস্তে স্লোলি তার শরীরের একটা অংশ করে প্যারালাইজড হচ্ছে, এটা হচ্ছে প্রগ্রেসিং স্ট্রোক। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এই স্ট্রোকের
টোটালি যে কারণগুলো আমরা এতক্ষণ বলছি, এটা যদি আমরা একবারে একটু দেখে নিতে চাই, স্ট্রোক হওয়ার যে কারণগুলো, 1 নাম্বার কারণ, আমাদের যে মস্তিষ্কে চিকন চিকন স্মল আর্টারি গুলো আছে, সেই আর্টারি গুলো যদি আরো বেশি সরু হয়ে যায়, চিকন হয়ে যায়, আর চিকন হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণই হচ্ছে যদি কোনো ফ্যাট জমে যায় আর্টারির মধ্যে, কোনো যদি চর্বি জমে যায়, চর্বি জমে আর্টারিটাকে চিকন করে দেয়, আরো সরু করে দেয়। এই সরু করার মাধ্যমে আর্টারি গুলো সরু হয়ে যায়। তাহলে এটাকে আমরা যে লেকুনার স্ট্রোক বলি, সেই লেকুনার স্ট্রোক এভাবে হয়। আরেকটি বিষয় হচ্ছে এই আর্টারি গুলোর মধ্যে লিপিড জমে জমে, চর্বি জমে জমে আর্টারি গুলো যদি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর আর্টারি শক্ত হয়ে যাওয়ার কারণে সমস্যা কি হয়, আর্টারি দিয়ে রক্তগুলো চলাচল করতে পারে না ঠিকভাবে, রক্তনালী দিয়ে রক্তগুলো ঠিকভাবে চলাচল করতে পারে না, আর চলাচল করতে না পারার কারণে রক্তগুলো দেখা যাচ্ছে জমাট বেঁধে যায়। তাহলে আর্টারি যদি শক্ত হয়ে যায় তাহলে রক্তগুলো জমাট বেঁধে যেতে পারে। তাহলে এখানে দুইটা সমস্যা হয়, একটা অ্যাথারোস্ক্লেরোসিস বা আর্টারি গুলো যদি শক্ত হয়ে যায় তাহলে এর কারণে হচ্ছে রক্ত জমাট বাঁধতে পারে। তাহলে রক্ত জমাট বাঁধলে কি হবে, স্ট্রোক হবে। তাহলে আমরা দেখি হার্ডেনিং অফ আর্টারি, আর্টারি শক্ত হয়ে যাওয়া। তারপর হচ্ছে ব্লকেজ অফ এন আর্টারি, আর্টারি যদি কোনো কারণে ব্লক হয়ে যায়। তারপরে থ্রোম্বোসিস আমরা বলছি, এম্বোলিজম বলছি, রাপচার অফ এন আর্টারি যেটা আমরা বলছি রক্তনালী ছিঁড়ে যাওয়া। আচ্ছা, এরপরে একটা বড় কারণ হচ্ছে হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণের বাহিরে থাকা। আর রক্তচাপ যদি নিয়ন্ত্রণের বাহিরে থাকে তাহলেই দেখা যাচ্ছে ওই যে ব্রেনের ভিতরে চিকন চিকন রক্তনালীগুলো আছে, ওই রক্তনালীগুলো ছিঁড়ে যায় এবং হিমোরেজিক যে স্ট্রোক আছে, রক্তক্ষরণজনিত যে স্ট্রোক আছে, এর সবচেয়ে বড় কারণই হচ্ছে হাই ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণের বাহিরে থাকা। আচ্ছা, এরপরে হচ্ছে ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস কি, আমাদের যে রক্তনালীগুলো আছে এগুলোর মধ্যে যদি কোনো কারণে প্রদাহ তৈরি হয় তাহলেও রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, স্ট্রোকের প্রবলেম দেখা দিতে পারে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, এটার সাথে আপনারা পরিচিত আছেন, মাইগ্রেন হেডেক। এখন মাইগ্রেন হেডেক যদি কারো থাকে, এটা যে ডাইরেক্টলি মাইগ্রেন হেডেক আমাদের স্ট্রোক করবে, মাইগ্রেন হেডেকটা যে অফ করে দেন, ক্লাস নিতেছি এখন। আচ্ছা সরি, যে মাইগ্রেন হেডেক যেটা, এই মাইগ্রেন হেডেকটা ডাইরেক্টলি মাইগ্রেন হেডেক আমাদের যে স্ট্রোক করবে বিষয়টি এমন না। তবে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে মাইগ্রেনের কারণে আমাদের যে ব্রেনের আর্টারি গুলো আছে, রক্তনালীগুলো আছে, ওই রক্তনালীগুলোর মধ্যে প্রদাহ হতে পারে। আর সেই প্রদাহ হলে রক্তনালীগুলো একটু স্টিফ হয়ে যায়। স্টিফ মানে কি, আচ্ছা স্টিফ মানে হচ্ছে আপনার হলো যে স্থিতিস্থাপকতা আছে, মানে রক্তনালীর যে একটা স্থিতিস্থাপকতা আছে, এটা নষ্ট হয়ে রক্তনালীগুলো খুব হার্ড হয়ে যায়। তাহলে রক্তনালী যদি হার্ড হয়ে যায় তাহলে রক্ত জমাট বাঁধতে পারে। তাহলে মাইগ্রেন হেডেকের মাধ্যমে মেইনলি হচ্ছে রক্ত জমাট বাঁধার মাধ্যমে স্ট্রোকটাকে তৈরি করে ইনডাইরেক্টলি, যারা দীর্ঘদিন থেকে মাইগ্রেন হেডেকে সাফার করছে তাদের। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা ছবি আপনাদের জন্য দেখালাম। দেখেন, আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি, এখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে হিমোরেজিক স্ট্রোক, রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে গিয়েছে, ব্রাইট রেড মানে একদম উজ্জ্বল রক্ত দেখা যাচ্ছে। আর ইসকেমিক স্ট্রোকে দেখা যাচ্ছে রক্তনালীর মধ্যে কোনো কারণে ব্লক দেখা যাওয়ার মাধ্যমে রক্ত সরবরাহ ঠিকভাবে ব্রেনে হচ্ছে না এবং একটা অংশ ইনফাকশন হয়ে যাচ্ছে, মানে ব্রেনের ওই কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা আশা করছি এই ইসকেমিক স্ট্রোক আর হিমোরেজিক স্ট্রোক, থ্রোম্বোসিস, এম্বোলিজম বা এতক্ষণ যা আলোচনা করছি আপনারা সবাই আশা করি ভুলবেন না বা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা এবার আরেকটু সামনের দিকে যাই। ইসকেমিক স্ট্রোকের মোটামুটি আমরা এগুলো বলে ফেলছি আসলে।
ইসকেমিক স্ট্রোক। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টোটাল যে স্ট্রোকের পেশেন্টটা হয়, টোটাল যত মানুষ স্ট্রোক করে এর মধ্যে 80 ভাগ, 100 জনের মধ্যে 80 জন রোগী হচ্ছে ইসকেমিক স্ট্রোক করে। ইসকেমিক স্ট্রোক করে, ইসকেমিয়ার কারণে স্ট্রোক দেখা দেয়। তাহলে ইসকেমিক স্ট্রোক কেন হয় আপনারা তো জানেন, রক্তনালী ব্লক হওয়ার মাধ্যমে। তাহলে রক্তনালী ব্লক হওয়ার মাধ্যমে স্ট্রোক হয় 80 ভাগ মানুষের। টোটাল মানুষের মধ্যে 80 ভাগ মানুষেরই রক্তনালী ব্লক হওয়ার মাধ্যমে স্ট্রোক হয়। আচ্ছা, এটা আমরা বলছি যে ইসকেমিক স্ট্রোকের যে টাইপস গুলো আছে তার মধ্যে থ্রোম্বোটিক ইসকেমিক স্ট্রোক, এম্বোলিক ইসকেমিক স্ট্রোক, এগুলো আমি আলোচনা করছি, আপনারা বুঝতে পেরেছেন। প্যাথোজেনেসিস অফ ইসকেমিক স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, আপনারা মজা পাবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইসকেমিক স্ট্রোকটা কিভাবে হয়? নরমালি আমাদের যে ব্রেইন, আমরা পড়াই যখন আমরা প্রথম ক্লাস নিয়েছি তখন বলছে আমাদের ব্রেইন প্রায় 3 পাউন্ডের মতো ওজন। এর মধ্যে 100 গ্রাম যে ব্রেইনের 100 গ্রাম ব্রেইনের জন্য, ব্রেইন টিস্যুর জন্য প্রতি মিনিটে 50 মিলিলিটার রক্ত দরকার। 100 গ্রাম ব্রেইন টিস্যুর জন্য প্রতি মিনিটে রক্ত দরকার 50 মিলিলিটার। কিন্তু দেখা যায় ওই যে ইসকেমিয়ার কারণে রক্তনালীগুলো ব্লক হয়ে রক্ত সরবরাহ ঠিকভাবে হয় না, রক্ত কম যায়। 50 মিলিলিটারের যদি কম গিয়ে 30 মিলিলিটার যদি হয়, প্রতি মিনিটে যদি 30 মিলিলিটার রক্ত যায়, তাহলে এখানে প্রবলেম হয় হচ্ছে রোগীর ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। মানে তার একটা সেন্ট্রাল, মানে ব্রেইনের একটা নিউরোলজিক্যাল, একটা স্নায়বিক একটা অসুবিধা তৈরি হয়। এতে কিন্তু রোগী হয়তোবা দেখা যাচ্ছে কিছু কথা একটু ভুলে যায়, বা দেখা যাচ্ছে তার একটু মানে ডিপ্রেশন বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি হতে পারে। এখন যদি দেখা যায় 20 মিলিলিটারেরও কম হয় প্রতি মিনিটে রক্ত, তাহলে তার এই ব্রেনের এই নিউরোলজিক্যাল ডিফিসিটসটা আরো বেশি দেখা যায়। এখন দেখা যায় যে রক্তনালী আরো বেশি ন্যারো হয়ে গেছে। এতে 10 মিলিলিটার যদি হয়, তার ব্রেনের 100 গ্রাম ব্রেন টিস্যুর জন্য প্রতি মিনিটে 10 মিলিলিটারের কম যদি দেখা যায় যে রক্ত সরবরাহ হয়, তাহলে তার ব্রেনটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। এবং এটা ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ। এটাকে যে অংশটুকু ড্যামেজ হয়ে যায় এই অংশটা আর ভালো হয় না, এটা লাইফ লং। তার জীবনে যতটুকু বেঁচে থাকে সে এই ড্যামেজ নিয়েই তাকে বেঁচে থাকতে হয়। তাহলে ইসকেমিক স্ট্রোকের প্যাথোজেনেসিস, কিভাবে ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে, এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজ। আবার আমি যদি বলি 100 গ্রাম ব্রেন টিস্যুর জন্য প্রতি মিনিটে দরকার 50 মিলিলিটার রক্ত, সেটা যদি 30 মিলিলিটার হয়ে যায়, তাহলে তার নিউরোলজিক্যাল অসুবিধাগুলো দেখা যায়। যদি সেটা 20 মিলিলিটারে আসে, তাহলে অসুবিধাগুলো আরো বেশি খারাপ পর্যায়ে চলে যায়। আর যদি সেটা 10 মিলিলিটারের মধ্যে নেমে আসে, তাহলে তার ব্রেনটি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। এবং 4 থেকে 10 মিনিটের মধ্যে যদি তার সেই নির্দিষ্ট জায়গায়, ব্রেনের নির্দিষ্ট জায়গার মধ্যে ব্লাড ফ্লোটা বা রক্ত সরবরাহটা একদম জিরো থাকে, রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, 4 থেকে 10 মিনিটের মধ্যে তার ওই ব্রেন টিস্যুটা কমপ্লিটলি ডেথ হয়ে যায়। ব্রেন টিস্যুটা কমপ্লিটলি ডেথ হয়ে যায়, মারা যায়। তারপর মারা গেলে কি হবে তাহলে তো বুঝতেই পারছেন। তো আমরা ইসকেমিক স্ট্রোকটা কিভাবে হয় এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার সামনের দিকে যাই। এখন কথা হচ্ছে ইফেক্ট, এই ইসকেমিক স্ট্রোকের ইফেক্ট কি? যদি তার এই ব্রেইনের যে একটা ব্রেন সেলগুলো আছে, নিউরনগুলো আছে, এগুলো যদি ঠিকভাবে পুষ্টি না পায়, খাবার না পায়, এগুলো ক্ষুধার্ত থাকে, তাহলে স্বাভাবিকভাবে এগুলোর মধ্যে একটা নেক্রোসিস দেখা যায়। আর কিভাবে নেক্রোসিস দেখা যায়? সেই ব্রেইনের টিস্যুগুলো বা সেলগুলো, যেগুলোকে আমরা বলি নিউরন, সেই নিউরনগুলোর মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়ার একটা বড় কাজই হচ্ছে তার শক্তি তৈরি করা।
তাহলে তার ওই নিউরনগুলো শক্তি উৎপন্ন করতে পারে না। তো স্বাভাবিকভাবে শক্তি যদি উৎপন্ন করতে না পারে, তখন তার ওই কোষগুলোকে আর সে বাঁচাতে পারে না, কোষগুলো কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। আর এই ড্যামেজ হওয়ার পাশাপাশি আরো অনেকগুলো খারাপ উপাদান শরীরের জন্য তৈরি করে যায়, যেগুলোকে বলে হচ্ছে ফ্রি রেডিকেল। এই ফ্রি রেডিকেল গুলো আর অন্য জিনিস, ফ্রি রেডিকেল গুলো কি করে, এই শরীরের মধ্যে এগুলো ঘুরতে থাকে, ঘুরতে থেকে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড করে। যে রিসেপ্টরের সাথে অন্য কিছু বাইন্ড করার কথা, ওইখানে ফ্রি রেডিকেল গুলো বাইন্ড করে। আর এই ফ্রি রেডিকেল গুলো বাইন্ড করার মাধ্যমে টোটাল শরীরের মধ্যে একটা পয়জনাস একটা ইফেক্ট তৈরি করে, টক্সিক একটা ইফেক্ট তৈরি করে, যেটাকে আমরা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস নামে আমরা চিনি। সেই টক্সিক ইফেক্টটা মেইনলি কমপ্লিটলি শরীরটাকেই শেষ করে দেয়। এরপরে আমরা দেখি এই ছবিটা, আপনারা এরকম ছবি ইতিপূর্বে যারা চেম্বার করেন তারা অনেকেই দেখছেন। আমরা এখানে সিটি স্ক্যানের একটা ছবি আমি এখানে আপনাদের জন্য দেখাচ্ছি। এখানে যে ছবিটা আছে এই ছবিটা নরমাল, এই ছবিটা হলো নরমাল ছবি, সিটি স্ক্যানের ছবি। আর এই ছবিটার মধ্যে দেখেন, আমি আবার আপনাদেরকে বলি, এই যে আপনারা এই ছবিটা দেখেন, ছবিটা দেখতে কেমন দেখায়, স্ক্রিনের বাম পাশের ছবিটা আর এই ছবিটা দেখেন। এখানে এই যে কালো কালো যে অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু রক্ত ব্রেনের মধ্যে জমে গিয়েছে। এই রোগীটা স্ট্রোক করার পরে তার ব্রেনের মধ্যে রক্ত জমে গিয়েছে। পাশের ছবিটার মধ্যে যে কালো কালো যে অংশটুকু দেখা যায় এরো চিহ্ন দিয়ে, এখানে কিন্তু তার রক্ত জমে গিয়েছে। মানে স্ট্রোক করে এই রোগীটার রক্ত জমে গিয়েছে, অথবা তার দেখা যাচ্ছে নেক্রোসিস, ওই পার্টটা নেক্রোসিস হয়ে গিয়েছে। এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোকের ছবি, ইসকেমিক স্ট্রোকের ছবি। সো ওই জায়গাটুকু হাইপোডেন্সিটি, এটা ডেন্সিটি কমে যাচ্ছে, এটা সিটি স্ক্যান রিপোর্টে আমরা দেখি। হিমোরেজিক স্ট্রোক, আমার মনে হয় আপনারা এতক্ষণে হিমোরেজিক স্ট্রোক সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলছেন। হিমোরেজিক স্ট্রোকে দেখা যায় 100 জনের মধ্যে 20 জন রোগীর, 100 জন স্ট্রোকের রোগীর মধ্যে 20 জন রোগীর হিমোরেজিক স্ট্রোক হয়। হিমোরেজিক স্ট্রোক কি সেটা আমরা বলছি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত, যে রক্ত নালীগুলো ছেড়ে মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হওয়া। আর এর কারণ কি? কারণের মধ্যে একটা কারণ আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, যে হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোলড হাই ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এরপর হচ্ছে অনেক সময় অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টিপ্লাটিলেট, যে আপনার কিছু ঔষধ দিয়ে রোগীকে দীর্ঘ সময় চিকিৎসা করা হয়, যে রক্তকে পাতলা করার জন্য এই অ্যান্টিপ্লেটিলেট বা অ্যান্টিকোয়াগুলেন্ট টাইপের ঔষধ দেওয়া হয়। এটার দীর্ঘ সময় এই ওভার ট্রিটমেন্টের কারণে রোগীর স্ট্রোকের, এই হিমোরেজিক স্ট্রোকের একটা অবস্থা তৈরি হয়। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে, রক্ত নালীর মধ্যে যদি কোনো একটা অংশ দুর্বল থাকে, তাহলে রক্ত সরবরাহ করতে গিয়ে যখন একটু রক্তচাপ বেড়ে যায়, তাহলে ওই দুর্বল অংশটি ফেটে যায়। এটাকে বলে হচ্ছে অ্যানিউরিজম। এটা ফেটে নাও যেতে পারে, এটা বাল্জ হয়ে যেতে পারে, মানে ওই অংশটুকু একটু টিউমারের মতো জাস্ট একটু বের হয়ে যায়, একটা পকেটের মতো তৈরি হয়ে যায়। আর যদি ওই অ্যানিউরিজমটা তৈরি হয়, তাহলেও রক্তটা ঠিকভাবে চলাচল করতে পারে না, রক্তের চাপটা ঠিকভাবে মেইনটেইন হয় না। আচ্ছা, ট্রমার কারণে হিমোরেজিক স্ট্রোক হতে পারে, সেটা আমরা বলছি। এরপরে আমরা হিমোরেজিক স্ট্রোকের এগুলো আমরা বলছি। হিমোরেজিক স্ট্রোক, আচ্ছা এখন হিমোরেজিক স্ট্রোকের প্যাথোজেনেসিস। এর আগে আমরা ইসকেমিক স্ট্রোকের প্যাথোজেনেসিস বলেছি, এখন হিমোরেজিক স্ট্রোকের প্যাথোজেনেসিস কি এটা আমরা অলরেডি বলেছি, আপনারা আবার শুনেন। তা হচ্ছে, যদি দেখা যায় রক্তচাপ শরীরে বেড়ে যায়, তাহলে ব্রেইনের মধ্যে যে ছোট রক্তনালীগুলো আছে সেগুলোর মধ্যেও রক্তচাপটা বেড়ে যায়। আর রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে ওই রক্তনালীগুলো ফেটে যায়, ফেটে গিয়ে ব্রেইনের মধ্যে রক্তক্ষরণ হয়। আর ব্রেইনের মধ্যে যদি রক্তক্ষরণ হয়, আমরা বলছি 4 থেকে 10 মিনিটের মধ্যে তার ব্রেইনের ওই কোষগুলো কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়।
আচ্ছা, এরপরে আমরা বলছি যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটাকে মিনি স্ট্রোক বলে, এটা নিয়ে আমরা বলছি মোটামুটি। তবে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটা বলছি আমরা 24 ঘন্টার মধ্যে এই পেশেন্টরা মোটামুটি নিজেরাই রিকভারি করে ফেলে। এমনও পেশেন্ট আছে, একটা পেশেন্ট 8-10 বার বা 20 বারও ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক তার হয়ে যায়। অনেক সময় আমাদের কাছে এইসব খবর আসে যে একটা রোগী সে ব্রেইনের একটা সিটি স্ক্যান করতে গিয়েছে হয়তো কোনো কারণে, দেখা গেল ডাক্তার বলছে যে আপনি তো এর আগে স্ট্রোক করছেন, অথচ সে জানেই না। তো এই স্ট্রোকটা হচ্ছে কিন্তু ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ছোট স্ট্রোক বা মিনি স্ট্রোক। হ্যাঁ, এটা ঘুমের মধ্যে হয়েছে, আবার 24 ঘন্টার মধ্যে তার হয়তো একটু ক্লান্তি লাগলো, একটু অবশ লাগলো, কোনো একটা শরীরের কোনো একটা পার্ট, এটা আবার ঠিক হয়ে গেল। তো এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকটা দেখা যাচ্ছে আপনার বড় স্ট্রোকের কিন্তু একটা আপনার একটা কি বলবো প্রিভিয়াস সাইন। এই রোগী বড় স্ট্রোক করতে পারে, এই জন্য তাকে সতর্ক থাকতে হবে। লেকুনার ইনফেকশন, এটা আমরা মোটামুটি বলেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা রোগী স্ট্রোক করলে, ইসকেমিক স্ট্রোক হোক আর হিমোরেজিক স্ট্রোক হোক, তার কি কি অসুবিধা দেখা যেতে পারে, যেটা দেখলে আমরা বলতে পারবো। আমরা তো আর ব্রেনের সাথে সাথে সিটি স্ক্যান করতে পারবো না, কিন্তু আমরা বলতে পারবো। 1 নাম্বার হচ্ছে এই রোগীটার কথা বলতে অসুবিধা দেখা দিবে, তার কথা মুখের মধ্যে জড়িয়ে যাবে, যাকে বলে স্লারিং, তার কথাটা মুখের মধ্যে জড়িয়ে যাবে। সে তাকে কোনো কথা জিজ্ঞেস করলে বা কোনো কথা তাকে আপনি যদি বলেন, সে এটা বুঝতে পারবে না, তার কথাটা সে ওই কথাটি বুঝতে পারবে না, তার মধ্যে একটা সন্দেহ তৈরি হবে, সে কথাগুলো বুঝতে পারবে না, নিজে বলতেও পারবে না ঠিকভাবে, মুখের মধ্যে জড়িয়ে যাবে, আবার একটা কথা বললে সে বুঝতে পারবে না। এরপর হচ্ছে সর্বপ্রথম দেখা যাবে তার ফেস, মুখের অথবা আর্ম, বাহু অথবা লেগ, তার পা, কোনো একটা সাইড তার দেখা যাচ্ছে অবশ হয়ে আসবে, নামনেস বা প্যারালাইসিস হয়ে আসবে। এই পার্টটাকে সে ঠিকভাবে নাড়াতে পারবে না, অনেক সময় এই পার্টটাকে সে ঠিকভাবে নাড়াতে পারবে না। দেখতে অসুবিধা হবে, তার টোসিস বলি আমরা যেটাকে, তার চোখের পাতা হয়তো পড়ে যাবে, কোনো একটা পাতা, উপরের পাতাটি পড়ে যাবে, চোখটা ঠিকভাবে খুলতে পারবে না, এই প্রবলেমটা তার দেখা যাবে। আরেকটি জিনিস হচ্ছে তার মাথা ব্যথা দেখা যাবে, মাথা ব্যথা দেখা যাবে, কারণ ওই যে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে অথবা রক্ত সরবরাহে কোনো ঘাটতি দেখা গিয়েছে, ওই জন্য তার যে সেখানে একটা ইনফেকশন তৈরি হয়েছে, রক্তের মাধ্যমে ইনফেকশন তৈরি হয়েছে, সেই ইনফেকশনের জন্য তার ব্রেনে তার মাথা ব্যথা ডেভেলপ করবে। হাঁটতে পারবে না ঠিকভাবে, পা এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যাবে, তার একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, হাঁটতে পারবে না, তার লস অফ কোঅর্ডিনেশন তৈরি হবে, মাসল কোঅর্ডিনেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে ব্রেনের বিভিন্ন পার্ট পড়ছি এর আগে, ওই পার্টগুলো যদি এফেক্টেড হয় তাহলে ওই নির্দিষ্ট পার্টের ফাংশনটি বা কার্যক্ষমতাটা নষ্ট হবে। সেটা যদি সেরেব্রাল কর্টেক্স হয়, ইন্টারনাল ক্যাপসুল বা ব্রেইন স্টিম, এগুলো যদি হয় তাহলে এগুলো নির্দিষ্ট জায়গায় যদি তার রক্তক্ষরণ হয় তাহলে সেই অনুযায়ী তার সমস্যাগুলো দেখা যাবে। এখন আমরা যারা ডক্টর আছি, আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আমার বৃদ্ধ বাবা বা মা বা ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো রোগী আমার সামনে বা আমার জানা মতে, বা প্রথমে বাসায় হলে তো প্রথমে আমাকেই ডাকবে, অথবা পাশের বাড়িতে হলে অথবা খুব কাছের কেউ হলে প্রথমে আমাকে ডাকবে অথবা ফোন করবে, যে কোনো ভাবেই হোক নিউজটা প্রথম আমাদের কাছে আসবে। তাহলে আসলে আমাদেরকে যদি ডাকে তাহলে আমরা কি করব? আমরা 4টি বিষয় আমরা মনে রাখবো। ফার্স্ট, FAST, এটা হলো ন্যাশনাল স্ট্রোক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল যে স্ট্রোক অ্যাসোসিয়েশন আছে তাদের কথা। ফার্স্ট, এই ফার্স্ট দিয়ে আপনি 4টি বিষয় মনে রাখবেন। ফার্স্ট দিয়ে F দিয়ে আপনি ফেস, প্রথমে তার আপনি ফেস দেখবেন, ফেসে তার রোগীকে হাসতে বলবেন, সে হাসতে পারছে কিনা, দেখা যাচ্ছে সে হাসতে পারছে না, তার একটা সাইড বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে ফেস দিয়ে আপনি বুঝতে পারবেন। আর্মস,
তাকে আপনি হাতটাকে, বাহুটাকে উপরে উঠাতে বলবেন। 2 হাত উপরে উঠাতে গেলে দেখা যাচ্ছে একটা হাত উঠাতে পারছে, আরেকটা পারছে না। আমি এখানে ছবিতে দেখানো হয়েছে ফেস ড্রুপিং, দেখেন প্রথম ছবিতে তার ফেসটা জাস্ট বাঁকা হয়ে যাচ্ছে, ড্রুপিং। সেকেন্ড ছবিতে একটা হাত উপরে উঠাতে পারছে, আরেকটা পারছে না। তাহলে আর্ম উইকনেস। এসে হচ্ছে স্পিচ, তাকে আপনি কথা জিজ্ঞেস করবেন, আপনি কেমন আছেন, সহজ কথা, আপনি কেমন আছেন, বা তখন দেখবেন যে উনি কথা বলতে পারছে না, বা আপনার নাম কি, বা এই যে একদম সহজ কথাগুলো আপনি জিজ্ঞেস করবেন, সে সে সহজ কথাটি আপনাকে বলতে পারবে না। আপনি একবার জিজ্ঞেস করেন, বারবারই একটা প্রশ্নই করেন, সে কথাগুলো ঠিকভাবে বলতে পারছে না, মুখে কথাগুলো স্লারিং বা জড়িয়ে যাচ্ছে, স্লার্ড হচ্ছে। টাইম, আপনি যখনই এই 3টি জিনিস দেখবেন, আপনি তাকে ইমিডিয়েট হসপিটালাইজড করবেন, খুবই ইমিডিয়েট, খুবই ইমিডিয়েট। আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, এটা আমার না, শুধু আমার মনে হয় অনেকেরই এই বিষয়টি হয়। একটা পেশেন্ট স্ট্রোক করলে আমরা বুঝতে যদি পারি স্ট্রোক করছে, আমরা চিন্তা করি কি এই পেশেন্ট আছে মনে করেন বাংলাদেশের সুনামগঞ্জে, তাকে সুনামগঞ্জ থেকে আমরা চিন্তা করি ওরে আল্লাহ, এই রোগী স্ট্রোক করছে, তো তাকে তো বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে যেতে হবে, অথবা তাকে ঢাকা মেডিকেলে নিতে হবে। এই যে থিঙ্কিংটা, আমি আমার বড় ভাই স্ট্রোক করছে, আমার বড় ভাইয়ের ক্ষেত্রেও সেম কাজই কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে দেন। তাহলে দিস ইজ রং ডিসিশন, একদম রং ডিসিশন। কেন রং ডিসিশন? কারণ এতে তার ঢাকায় আসতে আসতে সময় বেশি লাগছে, তার ব্রেনে আরো রক্তক্ষরণ হচ্ছে। যেহেতু তার 5 থেকে 10 মিনিটের মধ্যে তার ব্রেনের কোষগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে তাকে ইমিডিয়েট, একটা স্ট্রোকের রোগীর একটা গোল্ডেন টাইম আছে, গোল্ডেন আওয়ার আছে। গোল্ডেন আওয়ার, যে গোল্ডেন আওয়ার হচ্ছে আপনার রোগীটাকে, আপনি যদি এই গোল্ডেন আওয়ারে প্রথম 1 ঘন্টার মধ্যে আপনি যদি রোগীটাকে ঠিকভাবে ম্যানেজমেন্ট দিতে পারেন, বা রোগীটাকে ম্যানেজমেন্ট বলতে রোগীটাকে দ্রুত হসপিটালাইজ করতে পারেন। কারণ এই ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে আমরা আমাদের ওষুধ দিয়ে আমরা হয়তো আর্নিকা দেব, বা আমরা কি মেডিসিন দেবো, আমরা পেশেন্টের অ্যাকর্ডিং টু পেশেন্ট ইন্ডিভিজুয়ালিটি আমরা মেডিসিন দিব, দিয়ে আমরা পেশেন্টটাকে হসপিটালাইজ করে দেব দ্রুত। কেন? আমরা যে ঘটনাগুলো এতক্ষণ পর্যন্ত জানলাম এগুলোর কারণে। আচ্ছা, তো তার জন্য গোল্ডেন আওয়ার হচ্ছে, একদম গোল্ডেন আওয়ার হচ্ছে উইথিন দ্য ফার্স্ট আওয়ার। যদি সম্ভব হয় বিমানে করে তাকে পাঠিয়ে দিতে হবে, যদি সম্ভব হয় তাকে বিমানে করে পাঠিয়ে দিতে হবে, বা হেলিকপ্টারে করে তাকে পাঠিয়ে দিতে হবে। আর সম্ভব না হলে আপনার বাসার পাশেই যে হসপিটালটা আছে ওই হসপিটালে পেশেন্টটাকে পাঠাতে হবে। কারণ তাদেরকে ওই সময় একটা ড্রাগ দেওয়া হয় টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই ড্রাগটা যত তাড়াতাড়ি তাদেরকে দেওয়া যাবে তত তাড়াতাড়ি তার ব্রেন কোষগুলো, আপনি একবার ড্যামেজ হয়ে গেলে তো আর আপনি এটাকে কি ঠিক করতে পারবেন, রিভার্স করতে পারবেন? পারবেন না। এখন আমাদের ওষুধের মাধ্যমে পারবো কি না, যেহেতু বলাই হচ্ছে এবং এস্টাবলিশড বিষয় হচ্ছে ব্রেন টিস্যু এবং হচ্ছে আমাদের কার্ডিয়াক টিস্যু, এগুলো নতুন করে রিজেনারেট করে না। সো সেই জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে টাইম লস্ট ইজ ব্রেন লস্ট, টাইম লস্ট ইজ ব্রেন লস্ট। যত বেশি আমরা টাইম ক্ষেপণ করব ততই এই রোগীদের সমস্যা তৈরি হবে। আমরা মেডিসিন দিয়ে আমরা কিন্তু ধরে রাখবো না, আমাদের মেডিসিন চলবে, পাশাপাশি তাকে ইমার্জেন্সি হসপিটালাইজড। আচ্ছা, তো এই কথাটুকু আমাদের আজকে যারা আছে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা স্ট্রোকের রোগীর গোল্ডেন আওয়ারটাকে মিস করা যাবে না। আমি আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম, প্রথমে তাকে আমরা সিটি স্ক্যান করলাম, তারপর হচ্ছে একটা ইসিজি করলাম, দেন দেখা গেল যে শেষ। মানে শেষ বলতে এই পেশেন্ট তারা দেখেই বলছে পেশেন্ট বাঁচবে না। আমি তো বাঁচবে না শুনে আর কারণ ভালো লাগে, পরে দেখলাম যে তা ওইখানে হসপিটালে কোনো বেড মেড কিছুই তো নাই, আইসিইউতে রাখার দরকার, কোনো ব্যবস্থা হচ্ছে না। পরে দ্রুত দেখলাম পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে ওইখানে শর্ট টাইমের মধ্যে। আমরা কোনো একটা প্রাইভেট হসপিটালের আইসিইউতে নিয়ে গেলাম, ওই পেশেন্ট কমায় চলে গেছে।
কমায় যাওয়ার পরে তাকে নিউরোসায়েন্স হসপিটালের আইসিইউতে রাখলাম, 5-6 দিনের মধ্যে শেষ। তো এটাই আমারও ওই সময় আমি জানতাম না, বা এই ধরনের ক্রিটিক্যাল কেসগুলো সম্পর্কে আমার জানা ছিল কম। তো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। ইভেন আমি নিউরোসায়েন্স হসপিটালে যখন গিয়েছিলাম তখন দেখছি যে একটা পেশেন্টকে কোথাও এক জায়গা থেকে হেলিকপ্টারে করে ঢাকা পাঠিয়ে দিয়েছে। তার ওইভাবে আত্মীয় ছিল ডাক্তার, সে তাকে বলছে যে এনি হাউ হেলিকপ্টারে করে আপনারা পাঠিয়ে দেন এখানে। সে ওই নিউরোসায়েন্স হসপিটালে ছিল, সে ট্রিটমেন্ট করছে, ওই পেশেন্টের রিকভারি করছে। বাট আমরা তো টাইম নষ্ট করে ফেলছি। এরপরে আমরা যাই যে রিস্ক ফ্যাক্টর আছে, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর। আমরা এই রিস্ক ফ্যাক্টর গুলো আজকে 11:30। আচ্ছা, আমরা আরেকটু সামনে আগাই, আমাদের শেষ হয়ে যাবে প্রেজেন্টেশন। তো আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। যেমন লাইফ স্টাইল চেঞ্জের মধ্যে আছে ওভারওয়েট, যাদের ওজন বেশি, যারা ফিজিক্যালি অ্যাক্টিভিটি যাদের নেই, যারা হেভি ড্রিঙ্ক করে, অনেক ইলিগাল ড্রাগ আছে, যেমন আপনার গাঁজা, কোকেন, এই টাইপের যে ড্রাগগুলো আছে এগুলো যারা নেয় তাদেরকে এগুলো থেকে বারণ করতে হবে। মেডিকেল রিস্ক ফ্যাক্টর আছে, হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে আনতে হবে। সেকেন্ড হ্যান্ড স্মোক এক্সপোজার খুবই খারাপ অবস্থা। মানে আপনি হয়তো সিগারেট খাচ্ছেন না, বা আপনার ফ্যামিলিতে আপনি খাচ্ছেন না, বাট আপনার ফ্যামিলিতে কোনো একজন সদস্য খাচ্ছে। তো এখন সিগারেট স্মোকিং আপনি করলে ডাইরেক্ট স্মোকার আপনি, আর আপনার পাশে যদি কেউ করে তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড স্মোক এক্সপোজার। আপনি সেকেন্ড হ্যান্ড স্মোকার হলেও আপনারও কিন্তু রিস্কের মধ্যে আছেন আপনি। তো হাই কোলেস্টেরল লেভেল যদি রক্তের মধ্যে বেড়ে যায়, ডায়াবেটিস যদি থাকে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কি ঘুমের মধ্যে অনেক সময় অনেকে এসে বলে যে ডক্টর সাহেব আমি ঘুমাই, ঘুমের মধ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, মেডিকেল রিস্ক ফ্যাক্টর। স্যারের কথা ইসকেমিক অ্যাটাক। জি, ফ্যামিলি হিস্ট্রিতে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ আচ্ছা, একটা ফোন আসছিল তাই। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো রিস্ক থাকে, তাদের স্ট্রোকের রিস্ক থাকে, কোভিড-19 ইনফেকশন, বর্তমান যে করোনা যে ভাইরাস আছে, কোভিড-19 ইনফেকশনের কারণে স্ট্রোকের রিস্কটা বেড়ে যেতে পারে। আচ্ছা, আনকন্ট্রোলেবল রিস্ক ফ্যাক্টর, কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হাতে নেই, যেমন বয়স 55 এর উপরে গেলে, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু রেস আছে, যেমন আফ্রিকান যারা আছে, আমেরিকান যারা আছে, তাদের একটু রিস্ক বেশি থাকে, পুরুষদের একটু রিস্ক বেশি থাকে মহিলাদের চাইতে। হরমোন, যারা বার্থ কন্ট্রোল পিল খায় মহিলারা বিশেষ করে, তাদের এর মধ্যে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে এবং ইস্ট্রোজেনের কারণে তাদের রিস্কটা বেড়ে যায়। কমপ্লিকেশন, একটা মানুষ স্ট্রোক করলে তার কি কি কমপ্লিকেশন হতে পারে আপনারা বুঝতে পেরেছেন। প্যারালাইসিস হতে পারে, তার কথাবার্তা ডিফিকাল্টি দেখা যেতে পারে, খাবার গিলতে সমস্যা দেখা যেতে পারে, কথাবার্তা ভুলে যাওয়ার বিষয় তার থাকতে পারে, থিঙ্কিং ডিফিকাল্টিস, কোনো কিছু চিন্তা করতে তার ডিফিকাল্টিস দেখা যেতে পারে, ইমোশনাল প্রবলেম দেখা যেতে পারে, তার ব্যথা দেখা যেতে পারে, মাথা ব্যথা এগুলো দেখা যেতে পারে, এবং তার বিহেভিয়ারে কিছু চেঞ্জ দেখা যেতে পারে। স্ট্রোকের রোগী দেখা যাচ্ছে কাউকে দেখলে কামড়াতে চায়, কাপড় চোপড় পরা থেকে খুলে ফেলতে চায়, এই বিহেভিয়ারাল চেঞ্জ দেখা যেতে পারে। এগুলো হচ্ছে জটিলতা। আমরা যদি প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের এতক্ষণ আমরা বলছি যে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরলটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, ডায়াবেটিস থাকলে ম্যানেজ করার জন্য, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে, তার শারীরিক ওজনটা অতিরিক্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং ফল এবং শাকসবজি জাতীয় খাবার বেশি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। এছাড়া অ্যালকোহল যদি খায় এটা বন্ধ করতে হবে।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি থাকে তাহলে তার এটার চিকিৎসা করতে হবে, এবং যে ইলিগাল ড্রাগ যদি কেউ খায় এটা বন্ধ করতে হবে। ইনভেস্টিগেশনস এর মধ্যে আমরা সিটি স্ক্যানের মাধ্যমে মেইনলি এটা বুঝতে পারি, সিটি স্ক্যান অথবা এমআরআই, দুইটার যে কোনো একটার মাধ্যমে। আর তারপরে দেখা যাচ্ছে যদি কোনো ইসিজি করা যেতে পারে, যদি তার এম্বোলিজম যদি থাকে, এম্বোলিজমের সোর্সটা কি হার্ট কিনা এটার জন্য ইসিজি করা যেতে পারে। এছাড়া ম্যাগনেটিক রেজোন্যান্স এনজিওগ্রাফি আছে, এমআরএ বা সিটি স্ক্যান এনজিওগ্রাফি আছে, এই টেস্টগুলোর প্রয়োজন হতে পারে। এছাড়া আমরা রক্তের পরীক্ষা, ফুল ব্লাড কাউন্ট, কোলেস্টেরল, ব্লাড গ্লুকোজ এগুলো দেখতে পারি, ইএসআর দেখতে পারি, ফ্লোটিং টাইম, ব্লিডিং টাইম এটা দেখতে পারি, এগুলো আমরা দেখতে পারি। তো এই ইনভেস্টিগেশন গুলো আমরা দেখতে পারি। স্ট্রোকের প্রগনোসিস তো হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে, আরো কিছু প্রগনোসিস আছে, যাই হোক এগুলো মোটামুটি আমাদের কমপ্লিকেশন যেগুলো এগুলো হচ্ছে প্রগনোসিস। তবে একটা বড় প্রগনোসিস হচ্ছে যদি কোনো রোগী একবার স্ট্রোক করে তাহলে তার নেক্সট 5 বছরের মধ্যে 25% পুরুষ এবং 42% মহিলা তার দেখা যাচ্ছে সেকেন্ড টাইম স্ট্রোক হওয়ার রিস্ক থাকে। উইথিন নেক্সট 5 ইয়ার্স তাদের আবার স্ট্রোকের রিস্ক থাকে। সেক্ষেত্রে মহিলাদের 25% এবং পুরুষদের 25% এবং মহিলাদের 42%। আচ্ছা, স্ট্রোক কি কমপ্লিটলি রিকভারি হয়? এখানে স্ট্রোক রিকভারি হয় কিনা এটা একটা প্রশ্ন। দেখা যাচ্ছে 10% পেশেন্ট কমপ্লিটলি রিকভারি হয়, 25% পেশেন্ট রিকভারি হয়, সামান্য কিছু ত্রুটি তাদের থেকে যায়। 40% পেশেন্ট রিকভারি হয়, তবে তাদের স্পেশাল কেয়ার প্রয়োজন হয় কারণ তাদের সিভিয়ার ইম্পেয়ারমেন্টস থাকে। আর 10% পেশেন্ট যাদের হচ্ছে দীর্ঘ সময় কেয়ার করতে হয়, আর 15% পেশেন্ট মারা যায় উইথিন শর্ট টাইমের মধ্যে। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের কোনো